আমরা সবাই যদি ওই 2,000 টাকা 5,000 টাকা না খাই, তাহলে প্রার্থীরও খরচ নাই এবং তার চুরি করারও দায়বদ্ধতা। যারা 3-4 গুণ টাকা চুরিও করে নেয় না, তাকে তো চুরি করে লাগবে না। এবং আমি আপনাকে আরেকটা বলি, আমি এমন একজন মেম্বারের সাথে কথা বলছি, সেটাকে বৈধ মনে করে, বলে আমি টাকা নিব না, মানে আমি টাকা ইলেকশনের সময় যা খরচ করছি টাকা ওর দিছি না, টাকা আগে দিছি পরে নিতেছি, মেন্টালি সেটার বৈধ মনে করতেছি। এর মানে ভাই, আমরা সবাই মিলে যদি একটু ভালো না হই, আসমান থেকে ফেরেশতা এসে দেশ শাসন করবে না। যারা চোর, বাটপার, ডাকাত, এরা কিন্তু কেউ আমাদের বাবা, চাচা, ফুপা, খালু। কিন্তু আমি সবাই খুব অনেস্ট। আমি যেই ছেলেটা করাপশনের বিরুদ্ধে কথা বলে, পয়েন্ট আমি আমার ইউনিভার্সিটি স্টুডেন্টদের কাছেও বলেছি, এই যে তোমরা সবাই খুব এন্টি, মানে করাপশনের বিরুদ্ধে কথা বলো, তুমি যে বাসায় প্রতিদিন ইলিশ মাছ খাও, ইলিশ মাছ না খাইলে খাইতে চাও না, তোমরা কি কেউ বলছো যে তোমার বাপের স্যালারি 40,000 টাকা? তাইলে কোনোদিন জিজ্ঞেস করছো যে আব্বা স্যালারি পাও 40,000 টাকা, বাসায় ইলিশ মাছ, গরুর গোশ ছাড়া খাই না, তাহলে তুমি আনো থেকে? এই প্রশ্ন তুমি করবে না, কারণ তাহলে তোমার মাছ খাওয়া বন্ধ হয়ে যাবে, গোশ খাওয়া বন্ধ হয়ে যাবে। নিজের মাছ গোশ ভালো খাইয়া এসি রুমে থাইকা এরপর যত পারি দুর্নীতির বিরুদ্ধে ক্যাম্পেইন করবো ভাইজান, তাইলে এই দুনিয়া কোনোদিন চেঞ্জ হবে না। মার্কা দেখে নয়, প্লিজ প্রার্থী দেখে ভোট দিন। বাংলাদেশে মুশকিল হলো, মার্কাটা যখন এত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, তখন না প্রার্থীটা, মানে মার্কাটা মানুষ কেনে। মানে ধরেন আমার অনেক টাকা আছে, আমি অনেক টাকা শুধু মার্কাটা কিনবো, বিকজ এত বড় ব্র্যান্ডে যে মার্কাটা যে ইলেকশন করবে সেই হয়ে যাবে। তখন হয় কি, যার হাতে এত টাকা নাই কিন্তু তিনি জনগণের জন্য কাজ করতে চান, তার ক্যাপাসিটি আছে, যোগ্যতা আছে, অনেস্টি আছে, তিনি তো হেরে যান। তো এই জন্য আমাদের দেশে এবার যেহেতু, আমি বিশেষ করে আমি জানি আমাদের মুরব্বীদের কাছে, অনেকের কাছে এই কথা পৌঁছবে না, তারা একটা কালচারের মধ্য দিয়ে গেছে, কিন্তু এবারের ভোটারের কিন্তু একটা বিরাট সংখ্যক ভোটার, তরুণ ভোটার, যারা আপনাদের এই মিডিয়াগুলো বক্তব্য খেয়াল করে, এবং তারাই আমার মনে হয় এবারে নির্বাচনে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং তারা কি ফ্যাক্টর হয়ে উঠবে। তো তরুণ ভাই বোন যারা ভোটার হচ্ছেন, জীবনের প্রথম ভোট দিবেন, এটা শুধু আমার বিএনপি, জামাত ইসলামী কারো কাছে বলছি না, প্লিজ আপনারা আপনার কনস্টিটিউয়েন্সির যারা যেই দলের প্রার্থী দিচ্ছে তাকে নিয়ে একটু বসুন, তার প্রোফাইলটা নিয়ে একটু ঘাটুন, তার কতটুকুন ক্যাপাসিটি আছে কাজ করবার, বা তাকে নিয়ে, মানে সবাই মিলে না আমরা যদি ব্যক্তিকে অ্যানালাইজ করি, তাহলে আপনি খেয়াল করেন সে বিএনপি থেকে জিতুক, জামাত থেকে জিতুক, এনসিপি অথবা স্বতন্ত্র হয়ে জিতুক, যে যে এলাকার সব থেকে ক্যাপাবল এবং যোগ্য মানুষটা যদি জিতে সংসদে যায়, তাহলে আমার সংসদটা তো একটা সোনার সংসদ হয়ে যাবে। এখানে তুমুল আমার আমার কষ্ট হয় না, মানে রবীন্দ্রনাথ যখন বিলেতে পড়তে গেছেন, উনি গ্লাডস্টোনের বক্তৃতা শোনার জন্য পড়াশোনা ছেড়ে গিয়ে ব্রিটিশ পার্লামেন্টে বসে থাকতেন। মানে কি তুমুল বিতর্ক তাদের হতো, যে মানুষ আগ্রহ। এবং আমার মনে আছে আমি যখন বিএনপি প্রথম, মানে 2001-এ যখন সরকার গঠন করে, তখন আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ, আমাদেরও সময় আমি যে প্রতিষ্ঠানে পড়তাম ওখানে টেলিভিশন ওভাবে আর কি দেখা ছিল না, ঝামেলা ছিল। তো ওনাদের সংসদীয় বক্তৃতা রেডিওতে যারা শুনতো, আমরা ছোটবেলায়, আমার মনে আছে আমার খুব আগ্রহ থাকতো, আমি গিয়ে রেডিওর পাশে দাঁড়াই শুনতাম। আমার কাছে মনে হয় যে ওই সময় অনেকেই এই কাজটাই করতো, এবং আমি এলাকায় গিয়ে দেখতাম যে টেলিভিশনে মানুষ সংসদীয় বক্তৃতা, এটা যে মানুষ দোকানের সামনে ভিড় করে দেখে, এটা আমরা তখন দেখেছি। তো আমি এইটাই প্লিজ চাই যে আপনারা সবাই মার্কা দেখে না, যোগ্য ব্যক্তিকে দেখে ভোট দিলে আমাদের দেশটা দাঁড়ায় যাবে। আমার কাছেও মনে হচ্ছে যে এখন এই নতুন ট্রেন্ডে আমরা উঠতে যাচ্ছি। একই সাথে আপনি যে প্রার্থী ঘোষণা হয়েছে, এখানে ভিন্নতা বা চমক বা অতীতের সাথে পার্থক্য কি দেখেছেন? না, আমার কাছে অনেক বড় পার্থক্য হয় না। বিএনপি খুবই ব্যালেন্স করে দেওয়ার চেষ্টা করেছে পেশাজীবীদের মধ্য থেকে অন্যান্য, কিন্তু আমার বরং প্রত্যাশা ছিল আরো কিছু তরুণ, এটা আমি খোলামেলা বলি। হ্যাঁ, বিএনপির অনেক ক্রাইসিস আছে, অনেক ধরনের, এত বড় দল, সবার ত্যাগ তিতিক্ষা আছে, কিন্তু দেখেন এত বড় একটা ঐতিহাসিক যে গণ অভ্যুত্থানটা হয়েছে, তারপর তো এখন প্রায় 30। আমি প্রত্যাশা করব যে আসনগুলো তারা, মানে এটা ধরেন এখন বিএনপির সাথে এনসিপির তো একটা অলমোস্ট সমঝোতা হয়েছে, আমরা যদি বুঝতে পারি, কিন্তু বিএনপি প্রার্থী দিবে সেটা এনসিপির সাথে সমঝোতাটা না। আমি চাই বিএনপিরই যে করে, মানে বিএনপির যে অ্যাক্টিভিস্ট, এইরকম কিছু তরুণ মুখকে দেয়া দরকার। কারণ হলো আজকে এই নির্বাচন তো হতো না, এই জুলাইয়ের ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, এবং সেটা তো তরুণদের হাত ধরে এসেছে, অবদান আছে সবার, কিন্তু এর ফ্রন্ট লাইনের তো তরুণ। তো এই ক্ষেত্রে বিএনপিকেও বলা, জামাত ইসলামীকেও বলা, অন্য যে প্লিজ আপনারা এটা। এবং আরেকটা ছোট হতাশার জায়গা তো অফকোর্স আছে, বিএনপির মতো যারা নারীর এম্পাওয়ারমেন্ট নিয়ে এত কথা বলেন, বেগম জিয়ার 3টা আসন ছাড়া সেখানে সম্ভবত 9টা আসন নারীদের জন্য রাখা হয়েছে, মানে নারীরা পেয়েছেন 10টা। তাহলে ওখানে তো বেগম জিয়ার যদি ব্যক্তি বাদ দেন, উনি তো শুধুই একজন নারী না, হ্যাঁ এরপর তিনি সহ, তো এইখানে যদি নারীর আসন আরো একটু বাড়ানো যেত বা বাড়ানোর সুযোগ থাকে, সেটা নিয়েও, এটা আমাদের বাহির থেকে বলা, বিএনপির সিদ্ধান্ত নিবে। কিন্তু আমার পরামর্শ যে আমরা আরো কিছু তরুণ মুখ। আরপিও সংশোধনী আদেশ হলেন, দেখেছেন নিশ্চয়, আপনার কাছে কোন বিষয়টা সবচেয়ে ইন্টারেস্টিং মনে হয়েছে যে আসলে আমরা, হ্যাঁ যেটা গুরুত্বপূর্ণ মনে হয়েছে আমার কাছে, এইটা আমাদের ভবিষ্যতের জন্য কাজে লাগবে। আমি প্রত্যাশা করব এরপরে যারা ক্ষমতা আসবে তারা অন্তত এই জায়গাটা সংশোধন করে আগের জায়গায় ব্যাক না করেন, সেটা হলো নির্বাচনী জোট জারি হোক,
নিজের প্রতীকে, নিজের দলের প্রতীকে নির্বাচন করতে হবে। বাংলাদেশের বড় দলগুলো যেটা করে কি, যে এই ছোট দলগুলোকে কোনোদিন গ্রো করতে দেয় না, আজীবন ছোটই রাখতে চায়। এবং এরকম আরো বেশ কিছু দল অনেক সময় তৈরিও করে, যে আমার সাথে 5টা দল, 10টা দল, 20টা দল, এই সংখ্যাটা শুধু বাড়ানোর জন্য। মানে এই কারণে অনেক বড় দলগুলো তাদেরকে বিভিন্নভাবে সাপোর্ট দিয়ে তৈরি করে রাখে, যে জামাতের সাথে 10টা দল, তাহলে বিএনপির সাথে 20টা দল, তাহলে অমুকের সাথে 25টা দল, শুধু এই সংখ্যাটার পলিটিক্সটাই। অথচ দেখা যাবে এই দুই দলের বাইরে এতজন লোকও নাই। তো এই জন্য যেটা দরকার, যদি আপনি ধরেন এর মধ্যে কোনো দল তারা সত্যিকার অর্থেই ভালো কিছু করবার আকাঙ্ক্ষায় পলিটিক্সটা শুরু করেছে। এখন বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা তো এমন যে অনেক সময় একা অনেকের করা সম্ভব হয় না। তো জোট যখন করে তখন সে তার মার্কা জলাঞ্জলি দিয়ে যখন বড় দলের প্রতীকে করছে, এই কিন্তু তার ভিশন এবং তার সমস্ত সিগনিফিকেন্স হারিয়ে ফেলছে। এখানে এইটাকে বড় দলগুলো সুযোগ হিসেবে ব্যবহার করে, সেটা সকল বড় দল। তো এখন যদি এইটা যেহেতু হয়েছে, দ্যাট মিনস বড় দলগুলো এখন চিন্তা করবে যে আমি যাকে জোটে নিব তাকে তো তার মার্কাতেই নির্বাচনে সমর্থন দিতে হবে, স্পেসটা দিতে হবে। আমার মনে হয় যারা নতুন রাজনীতি করতে চান তাদের গ্রো করবার একটা দারুণ সুযোগ আছে এখানে, যে মার্কার বাইনারির বাইরে গিয়েও নতুন মার্কাকে পরিচিত করা, এবং এটা একটা দারুণ হয়েছে। এবং আগে বড় দলগুলো করতে পারতো কি, নিজের প্রতীকের তো একটা দাম আছে, ব্র্যান্ডিং এর অনেক দাম আছে না। তো ছোট দল এরকম বলতে পারতো যে তুমি তোমার প্রার্থীতে মানে এই প্রতীকে দিলেই তো তুমি করতে পারবা, সুতরাং তুমি রাজি হও। এখন বড় দলগুলোর একটা চাপ তৈরি হবে যে না, আমি তো এখন তারা চাইলে আমার প্রতীক দিতে পারবো না, সুতরাং তার যে প্রতীক, ওই প্রতীকে আমার ভোট ট্রান্সফার করা এটা চ্যালেঞ্জ হবে। সুতরাং ওই জায়গাটা তারা আরো ভেবে দেখবে, মন চাইলেই আগের মতো জোটটা একদম মনে হয় আরেকটু চিন্তা করতে হবে। এটা নতুন পার্টিগুলো এবং যারা নতুন রাজনীতি করতে চায় তাদেরকে গ্রো করার জন্য এটা একটা দারুণ কাজ হয়েছে। কিন্তু এখানে তাহলে জোটের যে ইয়েটা মানে সুবিধা, যেটা সেই সুবিধা তারা কোত্থেকে পাবে? কেন পাবে না কেন? সাপোজ ধরেন আমি ঢাকা 8 থেকে নির্বাচন করতেছি, এখন বাংলাদেশের 2-3টা পলিটিক্যাল পার্টি মনে করলো যে তারা আমাকে ওইখানে সমর্থন দিবে। এখন যদি আপনি কি করতে চান, তাহলে তো আমাকে কি করতে হবে, হয়তো ওই দলের প্রার্থী হতে হবে। আমি দলের প্রার্থী হলাম না, তাহলে আমি যে মার্কা, সে যদি অনেস্টলি চায় তাহলে তার ওয়ার্ক ফোর্স তাদেরকে তারা বলবে যে তুমি তাকে সাপোর্ট করো, তুমি তাকে তার সাথে সহযোগিতা করো। কিন্তু আমি তো আমার প্রতীকে নির্বাচন করবো, এখন আমি তো স্বতন্ত্র, আমার কথা বাদ দেন, এবার অন্য একটা দলের কথা বলি। অন্য একটা দলের সাথে সমঝোতা হয়েছে, তো সমঝোতা যদি হয় তাহলে আপনার যদি সত্যি দলের কমান্ড থাকে, আপনি বলবেন যে এখানে আমরা এই মার্কাকে দিয়েছি, এটার উপরে কাজ করো। হ্যাঁ, এখানে দলগুলোর একটা ক্রাইসিস হবে, এই ক্রাইসিসটি আমাদের জন্য ভালো। মানে আপনি আপনার প্রতীকটাকে অত সেল করতে পারবেন না, আপনার যে এতদিন ধরে একটা ব্র্যান্ড ভ্যালু দাঁড় করাইছেন মার্কেটারে, এইটার তো অনেক সময় শত শত কোটি টাকার বিনিময়ে বিক্রি হয়। এর মানে চাইলেই আপনি ওই বিক্রিটা একটু কমবে, কারণ আপনি তো এমন কাউকে দিচ্ছেন যে ওই প্রতীক ব্যবহার করতে পারবে না, তা আপনাকে চ্যালেঞ্জ নিতে হবে। কিন্তু এখনো তো বেশিরভাগ মানুষই যারা আছে যারা প্রতীকের উপরে বেশি নির্ভরশীল হয়, এটা তো চেঞ্জ করতে হবে। বাংলাদেশে প্রতীক নির্ভর রাজনীতি যদি না যায়, সায়েদ যেটা একটু আগে বলেছে, এটা আমি অন্তত অনেক জায়গায় বলেছি, বাংলাদেশের এমপিরা এটা পারলে এই সরকার পারবে। এই যে বাংলাদেশের এমপিরা যে দলের হোক, এমপি প্রার্থী, তারা প্রতি এলাকায় গিয়ে যে প্রতিশ্রুতিগুলো দেয়, এর 80% তার কাজেই না, তার অ্যাক্টিভিটিস এর মধ্যেই নাই। রাস্তা কোনটা হবে, স্কুল কোনটা হবে, ব্রিজ কোনটা হবে, এইটা কি এমপির কাজ? মানে সে পার্লামেন্টের কাজটা কি সেটাই জানেন, তাহলে স্থানীয় সরকারের কাজ কি, পৌরসভার মেয়রের কাজ কি, কমিশনারের কাজ কি, যে এবং অন্যান্য তাদের কাজ কি? এর মানে পৌরসভার মেয়রের কাজও করবে এমপি, তারপরে উপজেলা পরিষদের চেয়ারম্যানের কাজ করবে এমপি, সবই এমপি করলে তাহলে ওই পোস্টগুলো এতটা রাষ্ট্র না, জনগণের টাকায় পালে কিসের জন্য? তা আমার মনে হয় এবার একটা কাজ করা যেতে পারে, সেটা হলো প্রত্যেকটা জেলায়, উপজেলায়, বাজারে এই সরকার এমপির এক্সাক্ট কি কি কাজ, এটার একটা বড় বিলবোর্ড টানাইতে পারে এবং বলতে পারে বিটিভিতে বিজ্ঞাপন দিয়া যে আপনার প্রার্থী এর বাইরে কোনো ওয়াদা দেয় কিনা, তাহলে তার ধরেন। এই জন্য আমি আমাদের তরুণ ভোটারদেরকে আমি বিভিন্ন টক শো এবং আমাদের প্রোগ্রামে বলেছি, প্লিজ আপনারা আপনার এলাকায় যখনই কোনো প্রার্থী বলবে আমি এই রাস্তা করবো, এইটা করবো, এইটা করবো, আপনি তাকে জিজ্ঞেস করেন এটা কি আপনার এখতিয়ারের মধ্যে আছে। যদি এখতিয়ারের মধ্যে না থাকে তাহলে দুইটা, হয়তো আপনি মিথ্যা বলছেন, অথবা আপনি যদি আসলে এটা করেন তাহলে পৌরসভার মেয়রের কাজকে আপনি অনধিকার চর্চা করে কাইরে নিয়ে আপনি করবেন, তাহলে আপনার এটা কাজ না, বরং এমপিদের। এবং আপনি জানেন এই যে পৌরসভার মেয়রের কাজ, কমিশনারের কাজ, উপজেলা পরিষদের, জেলা পরিষদের কাজগুলো যদি এমপিরা অবৈধ হস্তক্ষেপ করতে না পারে, তাহলে এই যে সবাই এমপি হওয়ার জন্য কোটি কোটি টাকা খরচ করে না, 3/2 কমে যাবে। কারণ সে তো এলাকায় খাওয়াই পাবে না, তার কাজের পড়াশোনা করা লাগবে, বিল কিভাবে পাস হয়, পলিসি মেকিং কিভাবে হয়। বাংলাদেশের 90% এমপি, আবার বলি 90 না, এটা কম বলছি, 95% এমপি বাংলাদেশে কোনোদিন পুরো বাজেট পড়ে দেখে না, এটা আমি আপনার গ্যারান্টি দিলাম, আপনি চেক করে দেখতে পারেন।
অর্থমন্ত্রী পাশ করে, প্রধানমন্ত্রীকে নিয়ে অল্প কিছু সচেতন সচিবরা তৈরি করে দেয়, তারা হাত চাপড়ে বিল করে দেয়। অথচ সে এমপি হিসেবে পুরো বিলে কোথায় কি আসছে, কত টাকায় ভ্যাট ট্যাক্স কোথায় কি কমছে সে বলতেই পারবে না। তাহলে তাকে জনগণ বানায় কিসের জন্য? তাকে বানায় এইখানে সে ইনপুট দিবে। সে বলবে যে আপনি জনগণের কাছ থেকে এত টাকা ভ্যাট ট্যাক্স নিচ্ছেন, প্রান্তিক মানুষের কাছ থেকে, কিন্তু তার চিকিৎসার জন্য, তার শিক্ষার জন্য খুবই অল্প কয় টাকা বরাদ্দ করছেন। আপনি সেই সব টাকার কাইরে নিয়া আপনি যে পূর্বাচলে উড়াল সেতু বানাইতেছেন, সেখানে কোনো গরিব উঠতে পারবে না, সিএনজি উঠতে পারবে না। এর মানে আপনি কম ধনী মানুষদের টাকা ভ্যাট ট্যাক্স নিয়ে আপনি ধনীদের জন্য বিনিয়োগ করতেছেন, এইটা আমি হইতে দিব না, এটা এমপিকে বলতে পারতে হবে। এবার আপনি চিন্তা করেন, বাংলাদেশের তরুণরা কিছু না, এইবার যত সংসদীয় লোক, আমি এবং আপনার মাধ্যমে বিনীতভাবে বলতে চাই, এবার সরকারের উচিত প্রত্যেকটা আসনে একটা করে বড় পাবলিক ডিবেট করা নির্বাচন কমিশনের মাধ্যমে, যেখানে বিএনপি, জামাত ইসলামী, এনসিপি, অপরাপর সকল ক্যান্ডিডেট থাকবে। জনতা তাকে উন্মুক্ত প্রশ্ন করবেন, তিনি উত্তর দিবেন। এই পাবলিক ডিবেট আমাদের করা উচিত। এবং সরকারের নিজের গরজে, নিজের উদ্যোগে প্রত্যেকটা জেলায়, উপজেলায়, বাজারে বাজারে বিলবোর্ড দেওয়া উচিত, বিটিভিতে বিজ্ঞাপন দেওয়া উচিত, ইভেন কি স্যাটেলাইট টিভিতেও, যে আসলে এমপির এক্স্যাক্টলি কাজ কি। তাহলে আমাদের মনে হয় যে মনোনয়ন বাণিজ্য কমবে। এবং আমার যদি কেউ শত্রু হয়, কিন্তু সে যদি পার্লামেন্টের কাজটা ভালো বোঝে, এরকম অনেক মানুষ মিলে যদি একটা পার্লামেন্ট তৈরি করতে পারে, তাহলে তো আমাদের একটা ফাংশনাল পার্লামেন্ট তৈরি হবে, আমাদের দেশ দাঁড়ায় যাবে ইনশাআল্লাহ। বিএনপি বলেন, জামাত ইসলামী বলেন, অন্য সবাই, তা আপনি এক্স্যাক্টলি কয় টাকা খরচ করতেছেন কোন প্রার্থীর পিছনে, তার তো আর সাইন নিয়ে আসতেছেন না যে ভাই আপনার 10 টাকার চা খাওয়াইছি, সাইন দেন, এরপর জমা দিতেছি। এর মানে কে কয় টাকা খরচ করতেছে এটা তো কোনো ভাউচার নাই, এবং নির্বাচন কমিশন বা সরকারের হাতে কোনো মেকানিজম নাই এক্স্যাক্টলি কে কয় টাকা খরচ করলো। এখন আমার বিপদটা কেমনি হবে আমি আপনাদের বলি। আমি তো শতভাগ ক্রাউড ফান্ডিং ইলেকশন করবো বলেছি। আমি আগামী 1 সপ্তাহের মধ্যে একটা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিব, যারা আমাকে পয়সা পাতি দিয়ে সাহায্য করতে চায়। মানে ইলেকশন করতে তো ন্যূনতম খরচ লাগবে, মানে তারা তাদের জনপ্রতিনিধিকে সহযোগিতা করবে, তো আমি তো দিব। তো এখন আমার হিসাব করতে হবে কি, আমার এই অ্যাকাউন্ট তো ডিজিএফআই এর কাছেও থাকবে, এনএসআই এর কাছেও থাকবে, বিএনপি জামাত সবার কাছেও থাকবে। এখন আমার যদি ভালোবেসেও কেউ 50 লাখ টাকা, টোটাল 10 টাকা থেকে শুরু করে 10,000, এইটা যদি 50 লাখ টাকা হয়, আমি তো অবৈধ হয়ে যাবো, কারণ আমার তো সিলিং 25 লাখ। এবং ওই অ্যাকাউন্টে তো হিসাব থাকবে, কিরে তোমার এখানে তো বেশি আসছে, খরচ করছো, কই দেখাও। কিন্তু যাদের কোনো অ্যাকাউন্টও নাই, হিসাবও নাই, তারা তো কোটি কোটি টাকা হিসাব খরচ করে বসে থাকবে। আর আমার বৈধ 10 টাকা দিলে আমি কিন্তু সেটা খরচ করতে পারবো না, কারণ আমার অ্যাকাউন্ট তো আপনার কাছে ওপেন থাকবে। কেন? এখানে তো আপনার সবার অ্যাকাউন্টে তো ওপেন থাকবে, নির্বাচন না না, কমিশনে তো এখন না, এখানে আমি তো যেহেতু ওই অ্যাকাউন্টে দিব, আমার অ্যাকাউন্ট তো পাবলিকলি দিব, এবং এটার স্টেটমেন্ট আমি ওপেন করব। তো স্টেটমেন্ট ওপেন করি আর না করি, এটা তো সরকারের কাছে থাকবে না। তো এখন যদি আমি এর থেকে ধরেন 25 লাখ টাকা সিলিং, আমাকে মানুষ পাঠাইলো 35 লাখ টাকা, তো অফকোর্স আপনি তো মিডিয়া নিউজ করবেন, কি রে ভাই আপনার তো 10 লাখ টাকা বেশি আসছেন, কোথা করছেন, করবেন কিনা। কিন্তু এর এগেইনস্টে অন্য তো এই মেকানিজমটা নাই ধরার। আপনি কি বিএনপি, জামাত ইসলামী বা অপরাপর কাউরে গিয়ে ধরতে পারবেন? কোনো কনক্রিট প্রমাণ কি আছে? হ্যাঁ, এখন এই ক্ষেত্রে আমার একটা গ্যাপ আছে, কেউ যদি আমারে এসে হাতে টাকা দেয়, ওইটা হয়তো ধরতে পারবেন না। সেক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে যে এখানে অনলাইনে অনুদানের উৎসটা উল্লেখ করতে হবে, তাছাড়া তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে। সেক্ষেত্রে এটা আসলে কিভাবে ব্যবস্থা নিবে? এটা এত ফিজিবল না, ও বললো। এখন এইটা ধরেন আমি আপনাকে বলি, 300 আসন না, 300 আসনে 3 জন করে সিগনিফিকেন্ট প্রার্থী ধরলো তো 900। এই 900 প্রার্থীকে অলওয়েজ মনিটর করা, এবং ধরেন এমন কোন প্রার্থী যে খরচ করছে তার প্রমাণ আছে, সেইটার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার ক্যাপাসিটি নির্বাচন কমিশন বা কারো আছে? যদি নাই থাকে তাহলে শুধু শুধু আপনি এটাকে বলে, মানে আইন যদি বাস্তবায়ন করা না যায়, তখনও আইন এর উপরে রিজিড থাকলে আইনের ক্যাপাসিটি এবং সিগনিফিকেন্স কমে যায়। আপনি বলতে পারেন অবশ্যই আমাদেরকে এটা টাকার সিস্টেমে আনতে হবে, কিন্তু যেহেতু এই মেকানিজমকে বাস্তবায়ন করার জন্য আপনার পলিসি নাই, সুতরাং বরং আপনি ভেবে দেখা উচিত। ভোটার যদি ভালো হয়, রাজনৈতিক দল হেদায়েতপ্রাপ্ত হতে বাধ্য। দেশের মানুষ যদি ভালো হয়, তাহলে রাজা আগের কালের আর এখনকার শাসক ভালো হইতে বাধ্য। কারণ এখন এটা তো সত্য কথা যে কালচারালি আমরা করাপ্টেড। আপনি ইভেন যেই মানুষটা নিজের এলাকায় বোঝে যে এই ছেলেটা ভালো, নির্বাচন করতেছে, তারা বলবে তুমি ভালো ছেলে, কিন্তু ভোটটা তারে দিবে না, কারণ সে মনে করে যে এই ছেলে যেহেতু ভালো, তাহলে সে এখানে সেখানে তদবিরের জন্য ফোন দিবে না, তেমন কাজে আসবে না। কিন্তু সে একটু ভিশনারি যদি হইতো, যে ও আমার ব্যাপারেও দিবে না, অন্যের ব্যাপারেও দিবে না, আচ্ছা ও যদি ফোন দেওয়া বন্ধ করে তদবিরের জন্য, তাহলে এমন হইতে পারে না যে কারোরই সঠিক কাজের জন্য কারোরই ফোন দেওয়া লাগবে না। মানে এখন আমরা প্রত্যাশা করি আমি তারে ভোটটা দিব যে আমার একটা বিপদে ফোন দিবে, এক্সট্রা একটা সুবিধা দিবে। তো সে যদি বলে না বাবা আমি এটা দিতে পারবো না, এটা বুঝে আমার ভোট দিলে দেন, না দিলে না দেন, সে কিন্তু তার ভোট দিবে না, কিন্তু ছেলে ভালো বলবে। কিন্তু যদি আমাদের ভোটাররা, আমাদের জনগণ এইরকম ভালো হইতো, মানে আমরা ভালো হই, আস্তে আস্তে হবো ইনশাল্লাহ, আমরা একদিনের তো আর জানি না, যে আমি কারো কাছ থেকে, মানে আমি ভোটটা দিব আপনার ভালোবেসে, আপনার যোগ্যতায়, আমি কোনো অনৈতিক সুবিধা আপনার কাছে কোনোদিন প্রত্যাশা করবো না।
তো যদি আমার অনৈতিক সুবিধা প্রত্যাশা করা না লাগে, তাকে এম্পাওয়ার করার মধ্য দিয়ে যদি এমন একটা রাষ্ট্র হয় যে কারোরই কোনো সঠিক কাজ, ধরেন আপনি পাসপোর্ট অফিসে যাবেন, এনআইডি করার জন্য ইলেকশন কমিশনে যাবেন, এইটা তো নাগরিক হিসেবে আপনার এমনিতেই প্রাপ্য, কিন্তু আমাদের মনস্তত্ত্বে তৈরি হয়ে গেছে কি পরিচিত কেউ লাগবে, মানে এটা ছাড়া তো আপনার হয় না। এটা হলো বাংলাদেশে, কারণ ফেভার ছাড়া আপনি একটা জিডি করবেন, জিডি যেটার একটা স্পষ্ট প্রমাণ আছে আপনি হ্যারাসমেন্টের শিকার হয়েছেন, সেই জিডিটাও আপনার কোনো না কোনো একটা পলিটিক্যাল পরিচয় দেওয়া লাগবে অথবা একটা প্রশাসনিক পরিচয়, নইলে আপনি 2 ঘন্টা বসে থাকবেন, আপনার ইভেন জিডিটার কপিটাও বাইরে থেকে বলবে যে লেখাই আনেন, একটা কিছু করে দেন। তো এই যে আমাদের কোনো কাজ হয় না, এখন এই জন্য তো আমরা যে না ঠিক আছে আমার কাজ হওয়ার জন্য একজন লাগবে, তাহলে একটু আমার জন্য কাজটা কে করে দিবে, সেইটা না হয়ে যদি আমরা করতাম যে ঠিক আছে আমি নিজে কোনো অনৈতিক সুবিধা নিব না, এরকম কোন ছেলে মেয়ে আছে বা কোন লোকটা আছে ভোট দেয়, তাহলে তো এমন হইতে পারতো আপনি হয়তো মরে গেলেন, আমি মরে গেলাম, কিন্তু আমার বাচ্চার জন্য এমন একটা বাংলাদেশ রাখিয়ে যেতে পারতাম যে ওর কোনো কাজের জন্য কারো ধর্ণা দেওয়া লাগবে না, ও অফিসে যাবে এবং ওকে ওই সার্ভিস দেওয়ার জন্য ওই অথরিটি বাধ্য থাকবে। এই জন্য আমি বরং বাংলাদেশের মানুষ আমরা সবাই মিলে যদি এমন চিন্তাটা করি, দেখেন আমি চিন্তা করি আগামী 5 বছরের, আমার সন্তানের চিন্তা করি না, 5 বছরের চিন্তা করি করে কি যে আমার জমিটা উদ্ধার কে করে দিবে, আমার দোকানটা কে একটু ভালো জায়গায় দেওয়ার জন্য পৌরসভা থেকে সুপারিশ করবে, এই 5 বছরের সুবিধা নিতে গিয়ে আমি 50 বছর দেশটারে ক্ষতি করে ফেলি। তো আমি আমার 5 বছরের চিন্তা না করে আমি যদি জাস্ট আমার সন্তানের জীবনটা চিন্তা করি যে না আমি যা কষ্ট করলাম আমি ভালো মানুষকে নির্বাচিত করব, যার ফলে আমার সন্তানের জীবনে কোনো সঠিক কাজের জন্য কারো কাছে ধর্ণা দেওয়া না লাগে, এতটুকু ভিশনারি হইলে, তার মানে এবার তো ভোটারদেরই এত বেশি সচেতন হওয়ার সুযোগ এসেছে। এক্স্যাক্টলি ভোটার যদি সচেতন হয় রাজনীতিবিদরা ভালো হইতে বাধ্য। কারণ আপনি বলেন এই যে সারা দেশে যতই বলেন রাজনীতিবিদ বলেন তো পুরো জনগণের কত পার্সেন্ট, সামান্য। এই ভোটারদের হাতেই তো মূল ক্ষমতাটা, মূলত তো ভোটারদেরই সচেতন হওয়া দরকার। ভোটাররা যদি সচেতন হয় তাইলে তো একটা চোর গুন্ডা বদমাশ নির্বাচিত হয়, নির্বাচিতই হইতে পারে। এখন একটা সংস্কার দরকার, ভোটারদের বেশি আমাদের মানসিক সংস্কার দরকার। এবং আমি বলি ভাই এই যে ইলেকশনে বাংলাদেশে গ্রামে গ্রামে কি হবে, ইলেকশনের আগের রাতে টাকা নিয়ে সবাই বের হয়, সাথে নাই কোরআন শরীফ, এরপরে আপনার ঘরে ভোট আছে 5টা, আপনারা বলবে কত, আপনি বলবেন 20,000, সে বলবে 10,000, এরপরে 15,000, যারা যা দিয়ে পারে। এখন আপনি যে টাকাটা নিবেন এবং পরের দিন ভোট দিবেন, সাক্ষী কি? সাক্ষী হলো কোরআন শরীফ, কোরআন শরীফের উপর টাকাটা রাখে। আমি নিজে আমার অঞ্চলে এই সাক্ষী যারা কোরআন শরীফের উপর থেকে টাকা নিছে এবং দিছে, এরপরে টাকাটা রাখে যে তুমি কোরআন শরীফের উপর থেকে নাও, মানে হলো এইরকম একটা হারাম কাজের সাক্ষী রাখতেছে কোরআন শরীফ। এটা বাংলাদেশের কালচার। এই লোকটা রাতে 2,000 টাকা নিল একটা ভোটের জন্য, সে সকালবেলা উঠে মানুষকে বলে মেম্বার চোর, চেয়ারম্যান চোর, সবাই চোর, উনি ফেরেশতা, কিন্তু আসলে সেই বড় চোর। এখন এই লোকটারে জাস্ট এভাবে বলে তো আর উনি অফেন্ডেড হবেন, ওনারা তো চরিত্র বদলাবেন না। বাট এটা যদি কেউ বুঝাইতে পারতো, ভাই আপনি নিলেন কয় হাজার টাকা, 2,000 টাকা, কয় বছরের জন্য, 5 বছরের জন্য। এখন আপনারা যে 2,000 টাকা দিল, সে তো আপনার রাস্তার ইট চুরি করবে, বালি চুরি করবে, সিমেন্ট চুরি করবে, আপনার টেন্ডারের চাল খাবে, গম খাবে, সব খাবে, আপনার টাকা। তাহলে সে টাকা পাবে কই বলেন? একজন চেয়ারম্যান সে কয় টাকা প্রতি বছরে পায়? তার 10 গুণ তো 100 গুণ খরচ করে ইলেকশনে। এখন সে যদি আমার রড, সিমেন্ট, চাল, ডাল না খায়, সে খাবে কি? এবার সে যদি একটু তারে বুঝাই বলতো, বাবা আপনি 2,000 টাকা নিয়েন না, আমরা যদি কেউ টাকা নেয় নাই তাহলে তো এই লোকটার তো ইলেকশনে খরচই হবে না। খরচ না হইলে ওর তত চুরিও করা লাগবে না। জানেন একটা ইউনিয়নের মেম্বার, আই রিপিট ইউনিটের যে মেম্বার, আমি এমন জানি যে মেম্বার ইলেকশনে সে 8-10 লাখ টাকা খরচ করে ফেলছে, পুরো 5 বছরে সে 5 লাখ টাকা সম্মানই পাবে না। এখন এই ইলেকশনটা করে তিনজনই হয়তো 10 লাখ করে খরচ করছে, একজন জিতবে, সে ওইখান থেকে চুরি চামারি করে ব্যাকআপ দিবে, বাকি 2জন কিন্তু টাকা ধার করছে। এই জন্য আমরা সবাই যদি ওই 2,000 টাকা 5,000 টাকা না খাই, তাহলে প্রার্থীরও খরচ নাই এবং তার চুরি করারও দায়বদ্ধতা, 3-4 গুণ টাকা চুরিও করে নেয় না, তাকে তো চুরি করা লাগবে না। এবং আমি আপনাকে আরেকটা বলি, আমি এমন একজন মেম্বারের সাথে কথা বলছি, সেটাকে একটা বৈধ মনে করে বলে আমি টাকা নিব না, মানে আমি টাকা ইলেকশনের সময় যা খরচ করছি টাকা ওর দিছি না, টাকা আগে দিছি পরে নিতেছি, মেন্টালি সেটার বৈধ মনে করতেছি। এর মানে ভাই আমরা সবাই মিলে যদি একটু ভালো না হই, আসমান থেকে ফেরেশতা এসে দেশ শাসন করবে না। যারা চোর, বাটপার, ডাকাত, এরা কিন্তু কেউ আমাদের বাবা, চাচা, ফুপা, খালু। কিন্তু আমি সবাই খুব অনেস্ট। আমি যেই ছেলেটা করাপশনের বিরুদ্ধে কথা বলে, কয়টা আমি আমার ইউনিভার্সিটি স্টুডেন্টদের কাছেও বলেছি, এই যে তোমরা সবাই খুব মানে করাপশনের বিরুদ্ধে কথা বলো, তুমি যে বাসায় প্রতিদিন ইলিশ মাছ খাও, ইলিশ মাছ না খাইলে খাইতে চাও না, তোমরা কি কেউ বলছো যে তোমার বাপের স্যালারি 40,000 টাকা? তাইলে কোনোদিন জিজ্ঞেস করছো যে আব্বা
স্যালারি পাও 40,000 টাকা, বাসা ইলিশ মাছ গরুর গোশত ছাড়া খাই না, তাহলে তুমি আনো থেকে এই প্রশ্ন তুমি করবে না, কারণ তাহলে তোমার মাছ খাওয়া বন্ধ হয়ে যাবে, গোশ খাওয়া বন্ধ হয়ে যাবে। নিজের মাছ গোশ ভালো খাইয়া এসি রুমে থাইকা এরপর যতবারই দুর্নীতির বিরুদ্ধে ক্যাম্পেইন করবো ভাইজান, তাইলে এই দুনিয়া কোনোদিন চেঞ্জ হবে না। আমাকে দিয়ে, আমার পরিবার দিয়ে আমরা যদি একটু হেদায়েতপ্রাপ্ত হই, ইনশাল্লাহ আমরা একটা ভালো পলিটিক্যাল পার্টি, একটা ভালো দেশ পাবোই, ইনশাল্লাহ আমরা পাবো। আজকে হোক, 20 বছর পরে হোক, আমাদের মৃত্যুর পরে হোক, আমাদের জেনারেশন